শ্রেণীর শিক্ষার্থীদের আজকের বাংলা প্রথম ক্লাসে স্বাগত। আমরা আজকে একটি কবিতা পড়তে যাচ্ছি। আমাদের আজকে যে কবিতাটা পড়তে যাচ্ছি তার নাম শ্রাবণী, লিখেছেন সুকুমার রায়। তাহলে আজকে আমরা একটা কবিতা পড়ব শ্রাবণী। লিখেছেন সুকুমার রায়। সুকুমার রায় তো শ্রাবণের কবিতা আমরা জানি যে শ্রাবণের বলতেই আমরা বুঝতে পারি যে শ্রাবণ মানে বর্ষা। আমরা জানি আমাদের দেশ ষড়ঋতুর দেশ, 6টি ঋতু নিয়ে আমাদের এই দেশ চক্রাকারে আবর্তিত হচ্ছে। দুটো দুটো মাস নিয়ে এক একটা ঋতু হয়। 6টি ঋতু আর মাস কয়টি শিক্ষার্থীরা? 12টি মাস আর 6টি ঋতু। তো দুটো দুটো মাস নিয়ে এক একটা ঋতু। তো সেখানে এই শ্রাবণটা হচ্ছে সেই দ্বিতীয় ঋতু। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত। দ্বিতীয় ঋতুটার নাম হচ্ছে বর্ষা। সেই বর্ষা ঋতু আষাঢ় এবং শ্রাবণ, এই 2 মাস নিয়ে আমাদের বর্ষা ঋতু। সেই বর্ষা ঋতুটাকে নিয়ে যে বর্ষার সময় যে একটা সুন্দর অনুভূতি মানুষের ভেতরে আসে, সেই অনুভূতিটা নিয়ে কবি এখানে লিখেছেন শ্রাবণে কবিতাটি। তো আমরা তার সম্পর্কে, সেই সুকুমার রায় সম্পর্কে প্রথমে জানি। সেই সুকুমার রায় তিনি শিশু কিশোরদের কাছে একটি অত্যন্ত জনপ্রিয় নাম, খুবই প্রিয়। তিনি ছড়া গ্রন্থের লেখার কারণে তিনি শিশুদের কাছে একটি প্রিয় নাম। তো তিনি এই ময়মনসিংহ তার পৈতৃক নিবাস, কিন্তু তার জন্ম কলকাতায়। 1887 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন কলকাতাতে। তো তার পিতাও একজন শিশু সাহিত্যিক, যার নাম উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তিনিও একজন শিশু সাহিত্যিক। তিনি, তার পৈতৃক নিবাস হচ্ছে ময়মনসিংহ। তিনি অনেক, আমরা আসলে তাকে বলি ছন্দের জাদুকার। তিনি যে ছড়াগুলো লেখেন ছন্দ থাকে, তার ভিতরে সুন্দর একটা ছন্দ থাকে, যার কারণে আমরা তাকে বলি ছন্দের জাদুকার। সুকুমার রায়ের এই কবিতাটি তিনি খাই খাই ছড়া গ্রন্থের অন্তর্গত। তার এই শ্রাবণী কবিতাটি শ্রাবণী কবিতাটি খাই খাই ছড়া গ্রন্থের অন্তর্গত। তো সেখানে তিনি লিখেছেন যে অনেকগুলো, তার বেশ কতগুলো হাসির নাটক, শিশুতোষ রচনা এসব আছে। তার ভেতরে আমরা জানি আবোল তাবোল, হজবরলা, পাগলা দাশু, এগুলো তার সেই নামগুলো আমরা লিখি। আবোল তাবোল তার গ্রন্থের ভেতরে। তার জন্মটা আগে লিখি, জন্ম 1887। সালে তার জন্ম এবং তার মৃত্যু 1923 সালে। 1923। প্রত্যেকটি কবি লেখকদের ক্ষেত্রে তার জন্ম মৃত্যু এটা খুবই প্রয়োজন। তোমাদের সিকিউর জন্য, এগুলো অবজেক্টিভের জন্য তোমাদের এগুলো খুবই প্রয়োজনীয়, এগুলো মনে রাখবে। তাহলে তার জন্ম হচ্ছে 1887 সালে এবং মৃত্যু হচ্ছে 1923 সালে। তো আমাদের এই কবি, যাকে বলা হয় ছন্দের জাদুকার, তার লেখা কয়েকটি যে শিশুতোষ অতুলনীয় রচনা, তার সেই রচনাগুলোর জন্য তিনি সকলের কাছে প্রিয়। তো আমরা তার থেকে কয়েকটি নাম লিখি এখানে। আবোল তাবোল, তার এই গ্রন্থগুলোর ভেতরে আছে আবোল তাবোল। হজবরলা, আবোল তাবোল আছে, হজবরলা
আছে পাগলা দাশু। পাগলা দাশু, আবোল তাবোল হজবরলা পাগলা দাশু। তো তিনি তার এই লেখাটি শ্রাবণের কবিতাটি তার খাই খাই ছড়া গ্রন্থের অন্তর্গত। তার পুত্র, তিনিও আমাদের কাছে সকলের অত্যন্ত একজন প্রিয় মানুষ, যিনি কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা, আমরা সকলে জানি সত্যজিৎ রায়, তিনি তার পুত্র। তা আমরা তার সম্পর্কে কিছু জানলাম, এবার আমরা তার কবিতাটি সম্পর্কে জানবো। আমরা জানি যে তিনি তো ছন্দের জাদুকর, তার প্রত্যেকটি কবিতার ছন্দ থাকে, প্রত্যেক কবিতাগুলো খুব সুন্দর একটা ছন্দ থাকে। তো এই কবিতাটি সেরকম ছন্দ। আমরা এই কবিতাটা পড়ি, শিক্ষার্থীরা সবাই বই দেখো, সেখানে দেখবে তোমরা কত সুন্দর একটা ছন্দ দিয়ে তিনি এই কবিতাটা লিখেছেন। তা আমরা তো জেনেছি যে শ্রাবণে মানে হচ্ছে বর্ষা ঋতু। তো বর্ষার যে সুন্দর একটা অনুভূতি, এই যে প্রচণ্ড তাপদাহ, বিশ্বের মানুষের জীবন যাত্রা যখন অতিষ্ঠ হয়ে ওঠে, সেই তাপদাহের সময়ে যখন বৃষ্টি আসে, যে সুন্দর একটা শান্তির পরশ নিয়ে আসে মানুষের ভেতরে, একটা সুন্দর অনুভূতি নিয়ে আসে, সুন্দর শান্তির একটা পরশ পায় মানুষ, সেই অনুভূতি থেকেই কবি এখানে এই কবিতাটি লিখেছেন। তো আমরা এখানে এই কবিতাটি পড়বো। এবার তোমরা সবাই খেয়াল করো, বইয়ের দিকে তাকাও সবাই। এখানে প্রথম লাইনে আছে, দেখো, জল ঝরে সারাদিন সারা রাত, অফুরান নাম দেয় বাদলের ধারাপাত। জল ঝরে সারাদিন সারা রাত, অফুরান নাম দেয় বাদলের ধারাপাত। দেখেছো, সারা রাত আর ধারাপাত, এই যে সুন্দর একটা ছন্দ, সারা রাত ধারাপাত। শেষে পরের লাইনে দেখো, আকাশের মুখ ঢাকা ধোয়া মাকা চারিধার, পৃথিবীর ছাদ পিটে ছমাজম বাড়িধার। এখানেও আছে দেখো, চারিধার আর বাড়িধার। শেষের লাইনে সব শেষে দেখো সুন্দর, কি সুন্দরভাবে তিনি ছন্দে লিখে গেছেন, সারা রাত, ধারাপাত, চারিধার, বাড়িধার। এরপরে আছে দেখো, স্নান করে গাছপালা, প্রাণ খোলা বরসায়, নদী নালা ঘোলা জল ভরে ওঠে ভরসায়। ঠিক আছে, এখানে পরের লাইনে দেখো, বরসায় আর ভরসায়। এখানেও আছে দেখো কত সুন্দর মিল। পরে আছে দেখো, উৎসব ঘনঘোর উন্মাদ শ্রাবণের, শেষ নাই বরসার প্লাবনে। ঠিক আছে, কত সুন্দর ছন্দ, প্রত্যেকটা লাইনে তিনি সুন্দর একটা ছন্দ রেখেছেন। তো আমরা এবার প্রথমের লাইনটা যেটা, সেটা দেখি কি বলছেন উনি। জল ঝরে সারাদিন সারা রাত, অপুরাণ নাম দেয় বাদলের ধারাপাত। এখানে প্রথমে তাহলে আমরা সারাদিন জল ঝরে মানে তো আমরা বুঝতেই পারছি যে বৃষ্টির ধারা সারাদিন ধরে ঝরঝর করে ঝরছে, জল ঝরেই যাচ্ছে, ঝরে পড়ছে, যেন মনে হচ্ছে অফুরান, মানে ফুরাচ্ছে না। অফুরান মানে কি, ফুরাচ্ছে না, যেটা সেটা নামতায় বাদলের ধারাপাত। তাহলে এখানে নামতা আর ধারাপাত আমরা পেলাম কি, নামতা আর পেয়েছি ধারাপাত। নামতা আর বলছেন ধারাপাত, তাহলে নামতা আর ধারাপাত। তাহলে নামতা কি, প্রথমে আমরা জানি, আমরা তো সবাই জানি যে নামতা মানে গণিতে হচ্ছে, নামতা বলতে বোঝায় গুণ করার জন্য যে ধারাবাহিক তালিকা থাকে, সেটাই নামতা। আমরা যেরকম 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এরকমভাবে যে বাচ্চারা আমরা যেটা পড়ি, আমরা সবাই তো পড়ি নামতাটা। তো সেই গুণ করার জন্য যে ধারাবাহিক তালিকাটা, এটাই হচ্ছে নামতা। আর এই ধারাটাকে গুণ করা ধারাবাহিক তালিকা। তাহলে এটা কি আমরা জানলাম যে নামতা মানে হচ্ছে গুণ করার ধারাবাহিক তালিকা, এটা অঙ্কে বোঝাচ্ছে। কিন্তু আসলে এই কবিতাতে কিন্তু সেই তালিকাটা বোঝাচ্ছে না, এই গুণ করার তালিকা বোঝাচ্ছে না। এখানে পরবর্তীতে আসছি ধারাপাত। এই ধারাপাত বলতে বোঝাচ্ছে কি, ধারাপাত অর্থ হচ্ছে কি, ধারাপাত এখানে যে প্রথম যখন আমরা শিখি, অঙ্ক শিখি, যে অঙ্ক শেখার যে বই, সেটির নাম হচ্ছে ধারাপাত। অঙ্ক শেখার প্রাথমিক যে বইটা, প্রথমে যে তার থেকে আমরা অঙ্কটা শিখি, যে পড়তে শিখি 1, 2 অক্ষর, যেগুলো যে কীভাবে অঙ্ক করতে হয়, এগুলো যখন সেই প্রথম যে বইটা, সেটার নাম হচ্ছে ধারাপাত। তো এইখানে কবি বলছেন, এই কবিতায় কবি বলছেন, এই ধারাপাত, বৃষ্টির ধারা, অনেকটা যে অবিরামভাবে যে পড়ছে, অবিরাম পড়ছে যে বৃষ্টির ধারাটা, এটাকে তিনি বলছেন যে যেন ধারাপাত, রিমঝিম বৃষ্টি, বৃষ্টি ধারা
বারবার পড়ছে তো পড়ছে, এটাকে তিনি ধারাপাত বলছেন। আর নামতা বলছেন শিশুরা যখন পড়ছে, বাচ্চারা যখন ওই নামতাটা পড়ছে, যে পড়ার সময় দুই একে দুই এক সুন্দর ছন্দের সাথে যে পড়ছে, যে শব্দটা, এই যে সুন্দর শব্দটা যেন শিশুদের নামতা পড়ার শব্দ। তাহলে এই কবিতায় যে মনে হচ্ছে যেন বৃষ্টির শব্দটা শোনা যাচ্ছে যেন নামতা পড়ার সুন্দর রকম একটা ছন্দে ছন্দে শব্দ করে করে পড়ছে, তাই সেরকম একটা শব্দ। আর ওই ধারাপাত হচ্ছে ধারা, বৃষ্টির ধারা। বুঝতে পারলে তো তোমরা শিক্ষার্থীরা নামতা বা ধারাপাত বলতে কবি এখানে কি বুঝিয়েছেন? তাহলে আসলে নামতা বলতে বোঝাচ্ছেন ওই গুনগুন শব্দ, আর ধারাপাত বলতে বোঝাচ্ছেন বৃষ্টির যে ধারা। তারপর বলছে আর অপরাণ মানে কি জানলো ওরা? অপরাণ মানে ফুরাচ্ছে না, সারাদিন যখন পড়ছে তো পড়ছে, বৃষ্টি তো পড়ে যখন তখন মনে হয় যেন ফুরাচ্ছে না, অনর্গল হয়ে যাচ্ছে তো ফুরাচ্ছে না সেরকম। আকাশের মুখ ঢাকা ধোয়া মাকা চারিধার, পরের লাইনে আমরা আসি। আকাশের মুখ ঢাকা ধোয়া মাকা চারিধার, পৃথিবীর ছাদ পিটে ঝমাঝম বাড়িধার। লক্ষ্য করো শিক্ষার্থীরা, বইলে ভালো করে লক্ষ্য করো, বলছে পৃথিবীর ছাদ পিটে ঝমাঝম বাড়িধার। এখানে প্রথমে আসছে আকাশের মুখ ঢাকা, তার মানে কি? আমরা জানি আমাদের আকাশের রং কেমন, আমাদের আকাশে নীল আকাশ, কিন্তু সেই নীল আকাশ যখন মেঘে আচ্ছন্ন করে দেয়, যখন বৃষ্টি আসে তার আগে যে কালো মেঘ ঢেকে যায়, সেটাকেই বলছে কবি আকাশের মুখ ঢাকা। মানে কালো মেঘে যেন আকাশটাকে ঢেকে রেখেছে, যে নীল আকাশটাকে ঢেকে ফেলেছে কালো মেঘে, ধোঁয়া মাখা চারিদিকে মনে হচ্ছে কেমন একটা ধোঁয়া, যখন ঢেকে যায় এই রৌদ্রের এই উজ্জ্বলতা তো থাকে না, সেরকম মনে হয় চারিদিকে কেমন ধোঁয়া। তিনি বলছেন আকাশের মুখ ঢাকা ধোঁয়া মাখা চারিধার, পৃথিবীর ছাদ পিটে ঝমাঝম বাড়িধার। পৃথিবীর ছাদ পিটে মানে কি? এখানে বলছেন এই ছাদ বলতে এটা কথ্য ভাষা, ছাদের কথ্য ভাষা, আমরা জানি ছাদ বলি যেটাকে, সেই ছাদের কথ্য ভাষাকে বলছেন ছাদ। এখানে দেখো ছাদ, উনি বলছেন ছাদ। ছাদ বলতে বোঝাচ্ছে কি? ছাদের কথ্য ভাষাতে ছাদ, আমরা বলি ছাদ, আসলে এটা হচ্ছে ছাদ। সেই ছাদকে তিনি বলছেন ছাদ কথ্য ভাষায়। তাহলে ছাদ পিটে তো পৃথিবীর উপরে পড়ছে বৃষ্টিটা, তাই তিনি বলছেন পৃথিবীর ছাদ পিটে ঝমাঝম বাড়িধার। এই বাড়ি বলতে যে জলের ধারা, বৃষ্টির ধারা, পানি, বাড়ি, এই বাড়ি বলতে বাড়ি ধারা, এই বাড়ি অর্থ পানি। তাই যে বৃষ্টির যে পানিটা পড়ছে সেটাকে কবি বোঝাচ্ছেন যে বৃষ্টির ধারা পড়ছে, সেই সাথে ছাদ পিটে ঝমঝম করে শব্দে সেই বাড়ি ধারা পড়ছে। স্নান করে গাছপালা প্রাণ খোলা বর্ষায়, এরপরে লাইন আমরা সেই প্রাণ খোলা বর্ষায়। স্নান করে গাছপালা, যে রৌদ্রের প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহে গাছপালা কেমন একটা শুকনো ভাব এসে যায়, মরে যাচ্ছে, এরকম একটা কেমন একটা শুকনো ভাব চলে আসে তাদের ভেতরে, খা খা করে চারিদিকে। যখন বৃষ্টি পড়ে গাছপালাগুলো সজীব সতেজ, মনে যেন প্রাণ ফিরে পেয়েছে, তারা নতুন প্রাণ পেয়েছে। সেরকম প্রাণ খোলা বর্ষায় যে প্রাণ খুলে যখন বৃষ্টি হয়, তারাও যেন একটা নতুন প্রাণ আবার ফিরে পায়। গাছপালা স্নান করে নেয়, তারা স্নান করে সজীব সতেজ হয়ে ওঠে। স্নান করা মানে বোঝো তো, গোসল করা যেটাকে বোঝায়। তো তারা স্নান করে আবার সজীব সতেজ হয়ে ওঠে। নদী নালা খোলা জল ভরে ওঠে ভরসায়। নদী নালাতেও কেমন একটা ভরসা চলে আসে, বৃষ্টিতে আবার ভরে উঠছে চারিদিকে, কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে, থই থই করছে চারিদিক। তারাও একটা ভরসা পাচ্ছে যে শুকিয়ে যাচ্ছিল আবার ভরে যাচ্ছে। তাই ঘোলা জল, তার মানে যখন প্রচণ্ড বৃষ্টি পড়ে, একের পর এক বৃষ্টি পড়তে থাকে, তখন সব কিছু কেমন ঘোলাটে হয়ে যায়, জলটা ঘোলা হয়ে যায়। তাই বলছে নদী নালা ঘোলা জল ভরে ওঠে ভরসায়। উৎসব ঘনঘোর উন্মাদ শ্রাবণে, উৎসব ঘনঘোর উন্মত্ত ক্ষিপ্ত হয়ে গেছে শ্রাবণে। এই উন্মাদ, এখানে বলছে উন্মাদ, উন্মাদ, উন্মাদ। এই উন্মাদ বলতে কি বোঝাচ্ছে? এখানে বলছে যে উৎসব ঘনঘোর, একবারে উৎসবে যেন মেতে উঠেছে, ঘনঘোর হয়ে গেছে, উৎসব শুরু হয়ে গেছে, নতুন একটা পার্বণ শুরু হয়েছে, উৎসব, আনন্দ উৎসব শুরু হয়েছে যেন বৃষ্টির। তাই উন্মাদ শ্রাবণের, উন্মাদ হয়ে গেছে শ্রাবণের এই উন্মত্ততায়, বাড়ি দ্বারা বৃষ্টির দ্বারাতে যেন পাগল হয়ে গেছে, এখানে যেন ক্ষিপ্ত হয়ে গেছে। তারা বলছে বৃষ্টি যেন ক্ষিপ্ত হয়ে গেছে, এখানে এই উন্মাদ বলতে বোঝাচ্ছে ক্ষিপ্ত, যে কেমন যেন ক্ষিপ্ত হয়ে গেছে। তা বলছে যে উৎসব ঘনঘোর উন্মাদ শ্রাবণের, উন্মাদ শ্রাবণ, ক্ষিপ্ত শ্রাবণ যেন উন্মাদ হয়ে গেছে, উৎসব লেগে গেছে যেন তার,
শেষ নাই শেষ নাই বর্ষার প্লাবন। বর্ষার যে প্লাবন যখন সৃষ্টি করে মনে হয় এর কোনো শেষ নাই, এর এক নাগারে যখন বর্ষা হতে থাকে তখন মনে হয় শেষই হচ্ছে না শেষই হচ্ছে না, এর জন্য কোনো শেষ নেই। প্লাবনে বর্ষা যে প্লাবন শুরু হয়ে যায়, চারিদিকে যে পানির প্লাবন শুরু হয়ে যায় মনে হয় যেন এর কোনো শেষ নেই। জলে জলে জলময় 10 দিক টলমল। আমরা জানি যে আমাদের সাধারণত আমরা বলি 4 দিক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ 4টি দিক, কিন্তু আসলে আমাদের দিক কয়টি? 10টি। তাই এখানে কবি বলছেন 10 দিক। 10 দিক, 10 দিক। তাহলে আমরা কয় দিক জানলাম? 10 দিক। তাহলে 10, কবি বলছে 10 দিক। প্রধানত 4টে প্রত্যেক কোণে কোণে উত্তর নিম্ন এভাবে আমরা জানি যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এভাবে নৈরিত অগ্নি ঈশান ঊর্ধ্ব অধো এভাবে আছে আমাদের 10টি, মোট 10টি দিক। তো সেখানে কবি বলছেন যে জলে জলে জলময় 10 দিক টলমল। দেখো চারিদিক টলমল টলমল করছে জলে, অর্থাৎ বৃষ্টির পানি পড়ে চারিদিকে একটা থই থই জলময় টলমল অবস্থা। অবিরাম একই গান, ঢালো জল ঢালো জল। অবিরাম যেন একই গান করে চলেছে বৃষ্টির, যে ঢালো জল ঢালো জল। বৃষ্টি যখন হয়ে থাকে তখন মনে হয় যেন থামবেই না, শুধু জল ঢেলেই যাচ্ছে ঢেলেই যাচ্ছে। তাই কবি বলছেন যে জলে জলে জলময় 10 দিক টলমল, টলমল করছে 10 দিক। আর কি হচ্ছে? অবিরাম যেন একই গান গেয়ে চলেছে যে ঢালো জল ঢালো জল, চারিদিকে শুধু জল ঢেলেই যাচ্ছে, জল ঢালার যেন কোনো শেষ নেই। কবি তা এরপরের লাইনে দেখো কি বলছেন, ধুয়ে যায় যত তাপ জ্বর জ্বর গ্রীষ্মে। যত তাপ পাপ আছে, যত যা কিছু গ্রীষ্মের যে প্রচণ্ড তাপদাহে মানুষের জীবনযাত্রা, যে অতিষ্ঠতা, রৌদ্রের তাপে যা কিছু যেন যে রুক্ষ, যে মানুষের ভেতরে গাছপালার ভেতরে প্রকৃতির ভেতরে যে রুক্ষতা, সে তাপদাহ, সেটা যেন একেবারে ধুয়ে মুছে চলে যায়। যে তারা যে জর্জরিত হয়ে গেছিল, কাতর হয়ে পড়েছিল, অতিষ্ঠ হয়ে পড়েছিল, তারা এই জর্জর, আমরা একটা নতুন শব্দ এখানে একটা পেলাম যেটার নাম হচ্ছে জর্জর। আমরা যে নতুন শব্দটা পেলাম সেটা হচ্ছে কি? জর্জর। অর্থ এখানে জর্জর অর্থ হচ্ছে কাতর, কাতর হয়ে পড়েছে। আমরা জর্জরিত হয়ে পড়া, কাতর হয়ে পড়া বলি যেটাকে, সেটা বোঝাচ্ছে যে পুরো কাতর হয়ে গেছে, জর্জরিত হয়ে গেছে। সেই জর্জরিত হয়ে গেছে, কাতর হয়ে গেছে বিশ্ব। সেই বিশ্বের যে প্রচণ্ড তাপদাহে যেই কাতরতাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছে এই বৃষ্টি। ধুয়ে যায় রৌদ্রের স্মৃতিটুকু বিশ্বে। এই বিশ্বের যে রৌদ্রের, যে মানুষের ভেতরে যে স্মৃতি ছিল, যে রৌদ্রে কি করে, যে প্রচণ্ড রোদ পড়লে কেমন লাগে, যখন অবিরাম বৃষ্টি হতে থাকে, ওই যে কবি বলেছেন তার পাশে যে ঢালো জল ঢালো জল, অবিরাম যে জল ঢালছে মনে হচ্ছে অফুরান, ফুরাচ্ছে না, যেন অবিরাম জল ঢেলেই যাচ্ছে। এই যে একটা জল ঢালার যে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়, তাতে যেন মনে হয় রৌদ্র কেমন ছিল, এই স্মৃতি যেন মুছে যায় সকলের ভিতর থেকে। যখন অবিরাম বৃষ্টি হতে থাকে, একের পর এক পরপর কয়েকদিন ধরে টানা বৃষ্টি হতে থাকে, তখন সকলের ভিতরে যে রোদ কেমন ছিল সেটা যেন আমরা ভুলেই যাই। এরকম মনে হয় যে রৌদ্রের যে স্মৃতি, এটা যেন আস্তে আস্তে মানুষের ভেতর থেকে মুছে যায়, চলে যায়। তাই বলছে যে ধুয়ে যায় যত তাপ জ্বর জ্বর গ্রীষ্মে, ধুয়ে যায় রৌদ্রের স্মৃতিটুকু বিশ্বে। এই বিশ্ব থেকে সেই রৌদ্রের স্মৃতিটুকু যেন চলে যায়, সব কিছু যেন চলে যায়। মানে প্রকৃতি যেন সেই রুক্ষ প্রকৃতি সব কিছু ছাড়িয়ে মুহূর্তেই জলে পরিপূর্ণ করে দেয় প্রকৃতি, আবার নতুন সজীবতা নিয়ে আসে মানুষের ভিতরে। আর গ্রীষ্মকালে রোদের চিহ্নটুকু ধুয়ে মুছে প্রকৃতি যেন একটা নতুন রূপ, সুন্দর একটা নতুন রূপ ধারণ করে। শুধু যেন বাজে কথা নিঝুম ধুকধুক। আমরা প্রায় শেষ কাজে চলে এসেছি শিক্ষার্থীরা, খেয়াল করো সবাই বইয়ের দিকে কি বলছে, যে শুধু যেন বাজে কথা নিঝুম ধুকধুক, ধুকধুক করে যেন কথা বাজছে, বেজে চলেছে ধরণীর আশা হয়, ধরণীর সুখ দুঃখ। যত ধরণী মানে কি বোঝায় এখানে, একটা নতুন দেখো ধরণী,
ধরনী। ধরনী এখানে বলছে যে কবি বলছেন যে যত কিছু যে বিশ্ব পৃথিবী, এই পৃথিবী বলতে বোঝায় ধরনী। ধরনীর আরেক নাম হচ্ছে কি পৃথিবী। ধরনীর আরেক নাম হচ্ছে কি পৃথিবী। তাহলে বলছে যে শুধু যেন বাজে কথা নিচ্ছুম দুঃখ দুঃখ ধরনীর আশা ভয় ধরনীর সুখ দুঃখ জড়। এভাবে আসলে কবি বোঝাতে চেয়েছেন যে ঋতু যেভাবে পালাবদল হয় ঠিক সেভাবেই যেন মানুষের জীবনেও সুখ আসে, দুঃখ আসে, আনন্দ বেদনা সব কিছু মিলেমিশে আশা আকাঙ্ক্ষা, মানুষের জীবনে চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা এভাবেই মানুষের পালাবদল ঘটে একের পর এক মানুষের জীবনেও ঠিক এরকম। ঠিক প্রকৃতিও যেভাবে নতুন সাজে সাজে একের পর এক ঋতুচক্রের মাধ্যমে প্রকৃতি যেমন নতুন সাজে সাজে সেরকম মানুষও নতুনভাবে সে তার জীবনটাও তার ওইভাবেই অতিবাহিত হয়, যেন কখনো মানুষের সুখ আসে কখনো এখানে আজকে আমরা নামটা ধরনী বলতে বোঝাচ্ছে বিশ্ব বা পৃথিবী, যাই বলো বিশ্ব বা পৃথিবী। পৃথিবী তাহলে আমরা জানলাম যে এই কবি সুকুমার রায় তার কবিতার মাধ্যমে যেমন ঋতুচক্র বুঝিয়েছেন সুন্দর একটা ছন্দের মাধ্যমে আমাদের প্রকৃতির সাথে প্রকৃতির পরিবেশ যে কত সুন্দরভাবে পালা বদলের মাধ্যমে প্রকৃতি কত নতুন নতুন সাজে সাজে এক এক সময় এক এক রূপ ধারণ করে, তার এই বৈচিত্র্য রূপ সুন্দর রূপ বৈচিত্র্য যেরকম আমাদের সামনে তুলে ধরেছেন, সেই সাথে তিনি আরও বলেছেন যে মানুষের জীবনও ঠিক এরকমভাবে কখনো আনন্দ আশা আকাঙ্ক্ষা, কখনো সুখ কখনো দুঃখ, মানুষের জীবনেও এইভাবেই পালাবদল ঘটতে থাকে, এভাবেই মানুষের জীবনেও পরিবর্তন ঘটতে থাকে। তার প্রকৃতির পরিবেশও যত সুন্দর মানুষের জীবনও সেরকম পালাবদলের মাধ্যমে সুন্দর, কখনো সুন্দর আবার কখনো মানুষের ভেতরে কষ্ট আসে, কিন্তু আবার সেই আনন্দ ফিরে আসে কখনো কখনো। তো সেভাবেই তিনি আমাদের এই শ্রাবণে দেখো কত সুন্দর একটা বৃষ্টি, যে প্রকৃতি বৃষ্টির কারণে এত সুন্দর হতে পারে তিনি ছন্দের মাধ্যমে আমাদেরকে বোঝালেন। তো আমরা আজকে এই কবিতাটা পড়লাম, কিছু জানলাম বৃষ্টির সম্পর্কে এবং সুকুমার রায় সম্পর্কে জানলাম। এটা তোমরা আবারও বাড়িতে সুন্দর করে দেখবে কবিতাটি। আর এই সুন্দর কবিতাটির ভেতরে আমরা যে নতুন শব্দগুলো পড়লাম এটা জানলাম, এগুলো জানবে। সুকুমার রায় সম্পর্কে যে কথাগুলো জানলাম, তার বই, তার সব কিছু, তার যে লেখাগুলো, তার পৈতৃক নিবাস, তার জন্ম, এগুলো আবার ভালো করে বাড়িতে সবাই দেখবে পড়বে। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর ঘরে থেকো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।